কেন হঠাৎ দিলীপ ঘোষকে সামনের সারিতে নিয়ে আসলেন অমিত শাহ? দিলীপের কামব্যাকের পিছনে কোন অঙ্ক কাজ করছে? কারো ভুল চালের জন্যই কি ফের লাইমলাইটে এলেন দিলীপ ঘোষ? দিলীপের কামব্যাক কি বদলে দেবে বিজেপির অন্দরের সমীকরণ? দিলীপ মেজাজে ফিরলে বঙ্গ বিজেপির কোন কোন নেতার অবস্থা সবথেকে খারাপ হবে? রাজনীতি কিছুটা ওই লুডোর বোর্ড আছে না, সেই লুডোর বোর্ডে সাপ আর সিঁড়ির মতন। এই সিঁড়িতে উঠলেন তো পর মুহূর্তেই শোঁ করে সাপের মুখে পড়ে নিচে নেমে গেলেন। তো সেই সাপ আপনাকে কোথায় গিয়ে নামাবে আপনি বুঝতেই পারবেন। বাংলায় বিজেপির অন্দরের ওঠানামাটাও ইদানিং সেরকমই হচ্ছে। কদিন আগেও যিনি প্রচারের বাইরে ছিলেন, কেউ তার খবর রাখছিল না। অনেকে বলছিলেন তিনি নাকি তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন, তৃণমূলে যোগদান নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। হঠাৎ সেই দিলীপ ঘোষ ফের লাইমলাইটে। সিঁড়ি বেয়ে তত্তর করে উপরে উঠে গেলেন, সামনে চলে এলেন, বাইট দিচ্ছেন, সাংবাদিক বৈঠক করছেন, জনসভাও করবেন কয়েকদিনের মধ্যে। আর এতদিন যে নেতাদের দেখা যাচ্ছিল সামনের সারিতে, তারা হঠাৎ কিছুটা অন্ধকারে সাপের মুখে। এখন কি ঘটছে বা কি ঘটে চলেছে সেটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো কেন ঘটলো? এই নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের কথা শোনা যাচ্ছে, নানা ধরনের জল্পনা শোনা যাচ্ছে। আমি সেই জল্পনায় যাচ্ছি না। আমি যদি সহজ পাটিগণিতে আসি তাহলে এটা পরিষ্কার, বিজেপির অন্দরে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের সম্পর্ক মসৃণ নয়, এটা প্রায় সকলেরই জানা। স্বাভাবিকভাবে দিলীপ যদি পুরনো মেজাজে ফেরেন, সেক্ষেত্রে শুভেন্দু বা সুকান্তকে কিছুটা হলেও যে ব্যাকফুটে যেতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরে আপনারা যদি খবরের চ্যানেলগুলোর দিকে তাকান বা মিডিয়ার দিকে তাকান, দেখবেন ছবিটা অত্যন্ত পরিষ্কার। এখন বিষয় হলো কেন এটা হলো। এতদিন তো বাংলার রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে প্রধান মুখ হিসেবে শুভেন্দু বা সুকান্তকেই দেখা যাচ্ছিল। তাহলে এরা কি কোনো চালে ভুল করলেন, যার জেরে আচমকা শীর্ষ নেতৃত্বের আস্থা ফিরে পেলেন দিলীপ? আসলে রাজনীতির সমস্যা হলো কি, সব সিদ্ধান্ত ঠিক নিয়েও অনেক সময় কুর্সির কাছাকাছি কেউ পৌঁছতে পারেন না। আবার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে কুর্সি থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তেমন কোনো ভুল সিদ্ধান্ত কেউ নিয়ে ফেললেন না তো, যা অমিত শাহকে বাধ্য করল দিলীপের হাত শক্ত করতে। বর্তমান যিনি রাজ্য সভাপতি বিজেপির, সেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপের যে সুসম্পর্ক রয়েছে সেটা প্রায় সকলেই জানেন যারা বিজেপির অন্দরের খোঁজ খবর রাখেন। দুজনেই সেই অর্থে বিজেপির আদি নেতা, যারা বহু বছর ধরে এই রাজ্যে গেরুয়া সংগঠন মজবুত করার কাজ করে চলেছেন। শ্রমিক সরাসরি বিজেপিতে ছিলেন বহুদিন ধরেই, আর দিলীপ হিন্দুত্ববাদী সংগঠনে, তিনি আন্দামানে আরএসএসের কাজ করতেন। আন্দামান থেকে 2016 সময় তাকে নিয়ে আসা হয়েছিল এখানে। বছর 8 হলো তিনি এ রাজ্যের রাজনীতি করছেন। তো রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য একটা জিনিস বুঝিয়ে দিয়েছিলেন যে দলে তিনি কোনো আদি বা নব্য দ্বন্দ্ব চান না। তিনি চান পুরনো লোকজন যারা আদি বিজেপি
তারাও সমান প্রাসঙ্গিক থাক, সমান গুরুত্ব পাক বিজেপিতে। এখন তার আমলেই ফের স্বমহিমায় ফিরলেন দিলীপ। দিলীপকে সক্রিয় করতে শ্রমিক কতটা সক্রিয় ভূমিকা নিয়েছেন এটা কিন্তু নিঃসন্দেহে আলোচনার বিষয়। শ্রমিক ভট্টাচার্য স্বীকার করবেন, হয়তো স্বীকার করবেন না, কিন্তু দিলীপ ঘোষ পুনরায় স্বমহিমায় ফেরায় দলে শ্রমিক ভট্টাচার্যের হাত কিন্তু যথেষ্ট মজবুত হয়েছে। দল পরিচালনা করতে তার কিন্তু অনেকটাই সুবিধে হবে। এখন রাজনীতিতে যেহেতু সবসময় 2-2-4 হয় না, তাই দিলীপ ফিরেছেন বলেই কেউ একজন বা দুজন হারিয়ে যাবেন এমনটাও কিন্তু নয়। কিন্তু কার কার সমস্যা বাড়তে পারে, বেশি কার সমস্যা বাড়তে পারে সেটা আমরা কিছুটা আঁচ করতে পারছি। ভনিতা না করে পরিষ্কার বলে দেওয়া ভালো, সেই ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে দিলীপ শুভেন্দুকে পছন্দ করেন না, এটা প্রায় বিজেপির দলে তো বটেই, আমজনতাও জানেন। এটা দিলীপও যে খুব একটা গোপন করে চলেন তেমন কিন্তু নয়। নানা সময় তার বক্তব্যে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। বাংলায় বিজেপিতে শুভেন্দুর উত্থান দিলীপকে কুণ্ঠসা করে ফেলেছিল। আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে দিলীপ অনেকটা প্রান্তিক চরিত্রে পরিণত হয়েছিলেন। গুরুত্ব বেড়েছিল শুভেন্দু এবং তার দলবলের। স্বমহিমায় ফেরার পর দিলীপ ঘোষ যে সাংবাদিক বৈঠকটি করেছেন সেটা যদি আপনারা ভালো করে শোনেন, দেখবেন সেখানে এমন কিছু কথা আছে যার টার্গেট কিন্তু শুভেন্দু অধিকারী হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকেরা আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। শুধু আক্রমণ নয়, এটা চরম বার্তা যে থাকতে হলে সহ্য করে থাকুন, না হলে রাস্তা দেখে নিন। ভালো করে শুনুন। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। একটা জিনিস অত্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে, আগামী দিনে দিলীপ ঘোষ যদি এই ফর্মে ব্যাট করে চলেন তাহলে এ ধরনের কথা কিন্তু আরও শুনতে হবে। এখন দিলীপ জনসভা করবেন, জনসভা করা মানে হাজার মানুষের সামনে নানা ধরনের কথা বলা, জনতাকে মোটিভেট করা, বিজেপির কর্মীদের চাঙ্গা করা, এবং আমরা যতদূর জানি এই জানুয়ারিতেই তিনি একাধিক জনসভা করার প্ল্যান করছেন। সম্ভবত দুর্গাপুরে একটি সভা আছে যেখানে শ্রমিক ভট্টাচার্য থাকবেন এবং দিলীপ ঘোষ থাকবেন, একই মঞ্চে দুজন থাকবেন। আর দিলীপ যে ধরনের ক্যারেক্টার বা দিলীপের যে ছবি গত 7-8 বছরে বঙ্গবাসী দেখেছে, তাকে দিলীপ যদি ব্যাট চালিয়ে খেলেন তাহলে দর্শকদের কাছে তিনি বিরাট কোহলি। আর আরও একটা বিষয় আছে যে তিনি কোথায় গিয়ে থামবেন তা কিন্তু কেউ জানে না। এখন বিজেপির যারা ভোটার, আপনারা যদি চায়ের ঠেক বা এমনি বন্ধুবান্ধবদের আলোচনা বা এমনি পাড়ার রকে আলোচনায় থাকে, সেখানে দেখবেন যে আলোচনা হচ্ছে যদি কোনো দিনও বিজেপি যে ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন। এই 4 দিন আগে পর্যন্ত যার নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হতো তার নাম শুভেন্দু অধিকারী। অনেকে বলতেন না, বিজেপির যে মডেলে রাজস্থান, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীকে, উড়িষ্যাতে সম্প্রতি মুখ্যমন্ত্রী করেছে, হঠাৎ করে এমন কাউকে নিয়ে আসবে যাকে কেউ চেনে না। কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সব থেকে বেশি চর্চা হতো, কারণ শুভেন্দু গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন। এ রাজ্যে দল বদলের পর বিজেপিতে তিনিই সবথেকে প্রধান মুখ এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যতটা গুরুত্ব পান সেই গুরুত্ব পুরনো রাহুল সিনহা বা অন্য কেউ পাচ্ছেন না। এখন সমস্ত জায়গা থেকে শুভেন্দু ভোকাল, রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ তাকে পাওয়া যায়। তো এটা ছিল শুভেন্দুর একটা চরিত্র এবং শুভেন্দুকে কেন্দ্র করে তার দল বা বিজেপির একাংশ তারা
ভাবতে শুরু করেছিল শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবে। এখন দিলীপ মঞ্চে ঢোকার পর এখন এটা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে যে বিজেপির একাংশ মনে করে, একাংশ না অনেকেই মনে করে যে বাংলায় বিজেপিকে ভালো ফল করতে গেলে দিলীপ ঘোষের মতো লোককেই দরকার। এই ভাবনা, এই চিন্তা কতটা ঠিক কতটা বেঠিক তা নিয়ে তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু বিষয়টা যে আলোচনার মধ্যে আছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার বিধানসভা ভোটের এই 2-3 মাস আগে দিলীপ যেভাবে চর্চায় চলে আসলেন বা সামনে চলে আসলেন, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী ফেস নিয়ে তার নাম যে আলোচনা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেটা যে সবার ভালো লাগবে তেমন যেমন নয়, আবার কিছু লোকের ভালো লাগবে সেটাও সত্যি। তো সব মিলিয়ে দিলীপের এই পরিবর্তন শুধুমাত্র রাজ্য বিজেপিতে আলোড়ন ফেলে দিয়েছে তা নয়, জনগণের মধ্যে একটা আলোড়ন শুরু হয়েছে যে কেন হঠাৎ দিলীপ ঘোষকে শীর্ষ নেতৃত্ব আবার সামনে নিয়ে আসলেন। সহজ পাটিগণিত অবশ্য আরও একটা কথা বলে, এই রাজ্যে যদি আমরা বিজেপির গ্রাফ দেখি বা গত কয়েকটা বিধানসভা বা লোকসভা নির্বাচনের পারফরমেন্সের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখব 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে ভোট পেয়েছিল, মানে যত শতাংশ ভোট পেয়েছিল, বিষয়টা মোটের উপর সেখানেই আটকে গেছে। একটা সময় এ রাজ্যে বিজেপির ভোট শতাংশ ছিল 5 থেকে 6%। দীর্ঘদিন ধরে এই 6% ভোটে বিজেপি আটকে ছিল। 2011-এ পরিবর্তনের পর 2016-র বিধানসভা নির্বাচনেও বিজেপি মাত্র 3টে সিট পেয়েছিল। বিজেপির এই চমকপ্রদ উত্থান, অর্থাৎ ওই সিঁড়ি বেয়ে, ওই সাপলুডোর সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে উত্থান বিজেপির শুরু হয় 2019-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। তারপর 2019, 2021। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে শতাংশ ভোট পেয়েছিল, আমরা দেখতে পাই যে 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি মোটের ওপর ওই শতাংশ ভোটের উপরই আটকে রয়েছে, কারণ তার এর থেকে বেশি আর তারা এগোতে পারছেন না। অনেকে মনে করেন, অনেকে নয় বেশিরভাগ লোক মনে করেন বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এরপরে এগোতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে নিচু স্তরে সংগঠন, অর্থাৎ গ্রাসরুট লেভেলে বুথ স্তরে সংগঠন, যেটা বিজেপি প্রায় নেই বললেই চলে। এ রাজ্যে প্রায় 80,000 বুথ রয়েছে। এই 80,000 বুথে এজেন্ট বসানোর ক্ষমতা সব জায়গায় বিজেপির নেই বলে অনেকেই মনে করেন। এখন এই বুথ স্তরের সংগঠন দরকার আরও কিছুটা এগোতে গেলে। এখন আমরা যদি গত 1 বা 2 বছরে এ রাজ্যের নানা ধরনের ইস্যু দেখি, তাহলে আমরা দেখব যে এই সরকারের বিরুদ্ধে অনেক ইস্যু থাকলেও সেই ইস্যুকে ধরে আন্দোলন করার মতো খামতি কিন্তু বিজেপির ছিল। তারা কিন্তু কোনো কংক্রিট বা সলিড আন্দোলন করে উঠতে পারেনি, বা কোনো আন্দোলনকে ভিত্তি করে সরকারকে টনক নড়িয়ে দিতে বা সরকারকে বিব্রত করতে বিজেপি পারেনি। এই নিয়ে কিন্তু বারবার বিজেপির নেতারা তারা বিবৃতি দিয়েছেন, অমিত শাহ বলেছেন, জেপি নাড্ডা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সম্ভবত সেই কারণেই ভোটের আগে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহকে। দায়িত্বে ফেরালেন এমন একজনকে যার হাত ধরে এ রাজ্যে বিজেপি সংগঠন সবথেকে ভালো রেজাল্ট করেছে এখনো পর্যন্ত পরীক্ষিতভাবে। কারণ আমরা জানি 2021-এ বিজেপি সবথেকে বেশি 19 এবং 21-এ যে জায়গাটা পেয়েছিল তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এখন এই সমীকরণ বদলের নেপথ্যে আরও একটা গোষ্ঠীর ভূমিকা অস্বীকার করা যায় না, তার নাম আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যদিও আরএসএস বলে তারা কোথাও কোনো রাজনীতিতে মাথা গলায় না বা কোথাও কোনো রাজনীতির ভেতরের মধ্যে থাকে না, কিন্তু সবাই জানে যে বিজেপির ব্যাকবোন অর্থাৎ বিজেপির পেছন থেকে আরএসএসের সাপোর্ট না থাকলে অনেক কিছুই করা সম্ভব হয়, অনেক কিছুই করা সম্ভব হয় না। তো আরএসএস কিন্তু বিজেপির অন্যতম চালিকা শক্তি বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই জায়গায় দিলীপ ঘোষ কিন্তু আরএসএসের ঘরের লোক,
তিনি দীর্ঘদিন তিনি আরএসএসই করতেন, 2016 আগে পর্যন্ত তিনি আরএসএসই করেছেন। আর শুভেন্দু অধিকারী অন্য পরিবার থেকে আসা, বলা ভালো অন্য রাজনীতি থেকে আসা। আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কারণ প্রত্যেকটা দলের কিছু নিজস্ব মেকানিজম থাকে, নিজস্ব পলিসি থাকে, নিজস্ব প্ল্যান প্রোগ্রাম থাকে, সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যে বিষয়টা নিয়ে বলতেই হবে সেটা হচ্ছে রাজনীতি। এই দিলীপ ঘোষের কামব্যাকের পিছনে আরএসএসের ভূমিকাও কিন্তু অস্বীকার করলে ভুল হবে। এখন প্রশ্ন হলো, দিলীপ ঘোষের কাজটা কতটা সহজ, কতটা কঠিন? সহজ তো নয়, কোনোভাবে নয়। তার কারণ দীর্ঘদিন দিলীপ ঘোষ সংগঠন থেকে বাইরে। তার যারা দল ছিল বা তার যারা অনুগামী ছিল বা তার যারা ট্রাস্টেড লোকজন ছিল, তাদেরকে কবেই হাওয়া করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষকে খড়গপুর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুরে ভোট লড়তে। এখন নিজের টিম, নিজের সংগঠন অলমোস্ট ঘেটে গেছে, সেটা থেকে গোছাতে হবে। হাতের সময় অত্যন্ত কম। দিলীপ ঘোষকে প্রমাণ করতে হবে যে তিনি সেই পুরনো দিলীপ ঘোষ আছেন। কিন্তু গত 1.5-2 বছরে দিলীপ ঘোষের ব্যক্তি জীবনেও অনেক পরিবর্তন হয়েছে। তার বয়স বেড়েছে, তার বিয়ে হয়েছে, তাকে ঘিরে ধরে বিতর্ক তৈরি হয়েছে। সেগুলো তার কর্মদক্ষতা বা তার যে প্রভাব ছিল, সেই প্রভাবে কতটা ছাপ ফেলেছে বা না ফেলেছে তারও একটা পরীক্ষা। কারণ 2021, 2024-এর পর অনেক পরিবর্তন হয়ে গেছে। গঙ্গা দিয়ে যেমন জল হয়েছে, দিলীপবাবুরও ব্যক্তিগত জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন এটাও কিন্তু একটা দিলীপের কাছে বড় চ্যালেঞ্জ। 26-এ বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সে আলোচনায় আমি যাচ্ছি না, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু দিলীপ নিজেকে প্রাসঙ্গিক রাখতে গেলে এই 26-এর পিচ তার কাছে কিন্তু যথেষ্ট কঠিন। তার কারণ তাকে এমন একটা সময় বিজেপি সংগঠনে ফেরালো, বলতে গেলে প্রায় স্লগ ওভার চলছে। এই স্লগ ওভারে রান তুলতে হবে দিলীপকে। তার ব্যাটে সেই পুরনো ফর্ম আছে না নেই, সেটাও কিন্তু তার কাছে একটা বড় অগ্নি পরীক্ষা। সবশেষে একটা কথা বলতে পারি, রাজনীতির খেলা কখনোই সহজ নয়। কোনো জয় এখানে যেমন চিরকালীন নয়, আবার কোনো হারও চিরদিনের জন্য নয়। তাই দিলীপের লড়াই কঠিন। প্রথম লড়াইটা কঠিন ঘরের ভেতরে, তারপর ঘরের বাইরে তৃণমূলের বিরুদ্ধে। আমার ধারণা অভিজ্ঞ দিলীপ ঘোষ সেটা খুব ভালো করেই জানেন। সুতরাং তিনি কতটা স্টেপ আউট করে খেলবেন বা কতটা ধরে খেলবেন সেই সিদ্ধান্ত এখন তাকেই নিতে হবে।